আসসালামু আলাইকুম। আমি মারুফা সুলতানা, জীববিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক, বিএনআইএস হোম স্কুলে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস করব দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে। শ্রেণী দশম, বিষয় হচ্ছে বিজ্ঞান। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 29। ক্লাস করব হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 3 অধ্যায়ের মধ্যে আমরা আগে রক্ত সম্পর্কে জেনেছি, এখন জানবো রক্ত সঞ্চালন সম্পর্কে। রক্ত সঞ্চালন মানে আমাদের দেহের ভেতরে রক্ত পরিবাহিত হওয়াটাকে বা চলাচল করাটাকে বলা হচ্ছে রক্ত সঞ্চালন। দেখো, যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। রক্তনালীর মাধ্যমে রক্ত সারা দেহে প্রবাহিত হয়। মানবদেহে রক্ত সংবহন তন্ত্রের প্রধান অংশগুলো হলো হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। রক্ত সংবহন তন্ত্র হচ্ছে যেই তন্ত্রগুলোর মাধ্যমে আমাদের দেহে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্ত চলাচল করে, সেই অংশগুলাকে বা সেই অঙ্গগুলাকে বলা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এবং রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রয়েছে হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। এদের মাধ্যমে রক্ত আমাদের দেহের মধ্যে সঞ্চালিত হয়ে থাকে। হৃৎপিণ্ড অনবরত সংকুচিত ও প্রসারিত হওয়ার মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়। আমাদের হৃৎপিণ্ডের মধ্যে আমরা সবসময় শুনতে পাই কি দুকদুক একটা শব্দ হতে থাকে বা হার্টবিট যেটাকে বলি। এটা কেন হয়? আমাদের হৃৎপিণ্ডটা একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে। এই সংকোচন প্রসারণের মাধ্যমে একবার হৃৎপিণ্ডের ভিতরে রক্ত প্রবেশ করছে এবং যখন প্রসারিত হয়ে যাচ্ছে তখন রক্তগুলো আবার বের হয়ে গিয়ে মহাধমনীর মাধ্যমে, শিরার মাধ্যমে আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ছে। এখন দেখো, এই সংবহন তন্ত্রের মধ্যে আমরা দেখেছি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটা কোথায় থাকে? আমাদের বক্ষ গহ্বরে, মানে বুকের দুই পাশে যে ফুসফুস রয়েছে, ফুসফুসের মাঝখানে এবং আমাদের মধ্যচ্ছদার উপরে একটা মোচার মতো অঙ্গ থাকে যেটাকে হৃৎপিণ্ড বলা হচ্ছে। এর উপরের অংশটা প্রশস্ত এবং নিচের দিকের অংশটা একটু মোচার মতো চাপা থাকে এবং হৃৎপিণ্ডটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট থাকবে। এবং হৃৎপিণ্ডের মধ্যে আমরা 4টা প্রকোষ্ঠ দেখতে পাই। একটা উপরের প্রকোষ্ঠগুলাকে বলা হচ্ছে ডান অলিন্দ, বাম অলিন্দ, এবং নিচের প্রকোষ্ঠগুলাকে বলা হচ্ছে ডান নিলয় এবং বাম নিলয়। এবং এই দুইটা প্রকোষ্ঠের মাঝখানে, বাম পাশের যে প্রকোষ্ঠ দুইটা, এই দুইটার মাঝখানে যে একটা কপাটিকা থাকে সেটাকে বলা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। এবং ডান পাশের এই দুইটা গহ্বরের মাঝখানে যে কপাটিকাটা থাকবে এটাকে বলা হচ্ছে তোমার ট্রাইকাস্পিড কপাটিকা। এবং এখানে যে দুইটা কপাটিকা রয়েছে এগুলাকে সেমিলুনার কপাটিকা বলা হয়। রক্ত যখন প্রবেশ করবে, বের হবে, তখন কিন্তু এই কপাটিকাগুলা তোমার বন্ধ হয়ে থাকে, খুলে যায়, এর মাধ্যমে রক্ত বের হয় এবং প্রবেশ করে। এই গেল আমাদের হৃৎপিণ্ড। এরপরে আসো ধমনী। যেই শিরা, উপশিরা বা ধমনী, মহাধমনীর মাধ্যমে যে আমাদের রক্তগুলো প্রবাহিত হচ্ছে সেইগুলোর মধ্যে ধমনী রয়েছে। ধমনী কি? যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয় তাকে ধমনী বলে। মানে হৃৎপিণ্ড থেকে আমাদের সারা দেহের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হবে যে তোমার নালীগুলোর মাধ্যমে, রক্তনালীগুলোর মাধ্যমে, সেগুলাকে বলা হচ্ছে ধমনী। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে অক্সিজেনযুক্ত রক্ত কোথা থেকে যাবে? হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়বে। ধমনীর প্রাচীর পুরু এবং 3 স্তর বিশিষ্ট। এই যে ধমনীর প্রাচীরটা হচ্ছে পুরু থাকবে এবং 3টা স্তর বিশিষ্ট থাকবে। তারপরে দেখো, ধমনীর প্রাচীরে কি হয়? এদের গহ্বর ছোট। এদের যে গহ্বরটা, এখানে যে ছিদ্রটা থাকে, গর্তটা, এটা হচ্ছে ছোট থাকবে। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, মানে ধমনীর মধ্যে কোনো ঢাকনা থাকে না, যেটা আমরা শিরার মধ্যে দেখতে পাই। দেখো, শিরাতে বলা হচ্ছে যেসব রক্তনালীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা তোমার ফুসফুস থেকে আমাদের কোথায় চলে আসবে? হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করবে যেই রক্তনালীগুলোর মাধ্যমে, সেই রক্তনালীগুলাকে বলা হচ্ছে কি? শিরা। তার মানে শিরাতে আমরা কি? শিরাতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করে শিরার মাধ্যমে। শিরার প্রাচীর 3 স্তর বিশিষ্ট হলেও এদের প্রাচীর বেশ পাতলা। এই যে শিরার প্রাচীরটা 3 স্তর বিশিষ্টই আছে, কিন্তু এর প্রাচীরটা হচ্ছে পাতলা থাকবে এবং এর মধ্যে কি হবে? তোমার গহ্বরটা বড় থাকে। শিরার মধ্যে গহ্বর বড় থাকে এবং শিরায় কপাটিকা থাকে। এই যে কপাটিকা দেখো, এখানে একটা ঢাকনার
থাকে সেটাকে বলা হচ্ছে কপাটিকা। শিরার মধ্যে তাহলে কপাটিকা থাকে। অনেক সময় তোমাদের পরীক্ষায় এই যে এই কোশ্চেনটা আসে যে ধমনী ও শিরার মধ্যে পার্থক্য লিখো, তখন তোমরা এই যে আমি যে পয়েন্ট করে দিয়েছি এই পয়েন্টগুলাই নিচে নিচে একটা ছক করে তারপরে দিবে। এরপরে আসো কৈশিক জালিকা। পেশি তন্তুতে চুলের মতো অতি সূক্ষ্ম যে রক্তনালিকা দেখা যায় তাকে কৈশিক জালিকা বলে। আমাদের যে পেশিগুলো রয়েছে, মাংসগুলো রয়েছে, এর মধ্যে দেখবা কতগুলো চুলের মতো চিকন চিকন নালীর মতো দেখা যায়, সেগুলোকে বলা হচ্ছে কৈশিক জালিকা। এরা এক স্তর বিশিষ্ট এবং প্রাচীর অত্যন্ত পাতলা। এই দেখো কৈশিক জালিকা এই ধরনের হবে, জালের মতো থাকে ছড়ানো, এবং এরা খুবই সূক্ষ্ম থাকে এবং এদের প্রাচীরটা খুব পাতলা থাকে। এরা ক্ষুদ্র ধমনী ও শিরার মধ্যে সংযোগ স্থাপন করে। ক্ষুদ্র ক্ষুদ্র যে শিরা এবং ধমনীগুলো রয়েছে তাদের মধ্যে এই সংযোগ স্থাপন করে থাকে কৈশিক জালিকা। দেখো এখানে এটা একটা ধমনী দেখাচ্ছে, এখানে শিরা দেখাচ্ছে। এই শিরা এবং এই ধমনীর মধ্যে সংযোগ স্থাপন করেছে কি এই কৈশিক নালিকাগুলো সংযোগ স্থাপন করেছে। সেটাই বলেছে যে কৈশিক নালিকা হচ্ছে আমাদের যে মাংসপেশিগুলো আছে এর মধ্যে সুতার মতো বা চুলের মতো ছড়ানো থাকে এবং এরা ধমনী ও শিরাকে সংযুক্ত করে থাকে। এখন আসো হৃৎপিণ্ডের কাজ। হৃৎপিণ্ড আমাদের কিভাবে রক্ত সঞ্চালনে কাজ করে থাকে। বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপেশি নিচ থেকে সংকোচন ও প্রসারণ দ্বারা হৃৎস্পন্দন সৃষ্টি করে। হৃৎপিণ্ডের মধ্যে যে পেশিটা আছে সেটা কিন্তু ঐচ্ছিক বা অনৈচ্ছিক, আমাদের ঐচ্ছিক পেশি না, আমাদের ইচ্ছে মতো হৃৎপিণ্ডের পেশিগুলো কিন্তু নাড়াচাড়া করে না। হৃৎপিণ্ডের নিজের ইচ্ছাতে সে কি করে নাড়াচাড়া করে থাকে, সংকুচিত হয়ে থাকে, প্রসারিত হয়ে থাকে। তার মানে হৃৎপেশিটা তোমার তার নিজের ইচ্ছায় হয়ে থাকে, আমাদের প্রাণীর ইচ্ছায় কখনো হয় না। এই যে যখন নাকি হৃৎপেশিটা সংকোচন ও প্রসারণ হয় তখন একটা হৃৎস্পন্দনের সৃষ্টি হয়। এই হৃৎস্পন্দন দেখো, একটা হৃৎস্পন্দন পরপর সংঘটিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কার্ডিয়াক চক্র। একটা হৃৎপিণ্ডের তোমার যে ধাপগুলা, একটা হৃৎস্পন্দন তৈরি হতে পরপর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি কার্ডিয়াক চক্র। এই যে এখানে যে চিত্রটা আছে, চারটা ছবি দেওয়া আছে, এই চারটা ছবি মিলে আমাদের একটা কি তৈরি হয়েছে, হৃৎস্পন্দন তৈরি হয়েছে। এবং এই হৃৎস্পন্দনটা পরপর তৈরি হয়। আমরা কিন্তু যখন নাকি হার্টবিট শুনতে পাই, ধুক ধুক শব্দ কিন্তু অনবরত হতে থাকে। এই অনবরত হওয়ার যে প্রক্রিয়াটা, এটা এই চারটা ধাপে হয়ে থাকে এবং এইটাকে বলা হচ্ছে কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র যে তার চারটি ধাপে সম্পূর্ণ হয়। এক নম্বর হচ্ছে কি অলিন্দে ডায়াস্টল বা প্রসারণ। আরেকটা কথা দেখো, এখানে এই যে আমরা সিস্টল ডায়াস্টল কথাগুলো লিখি। ডায়াস্টল মানে হচ্ছে প্রসারিত হওয়া, যখন কিনা তোমার কপাটিকার মুখগুলা খুলে যাবে এবং তোমার এই যে গহ্বরগুলো আছে এই গহ্বরগুলো যখন প্রসারিত হবে সেটাকে বলা হচ্ছে ডায়াস্টল। আর সিস্টল বলা হচ্ছে কোনটাকে, সিস্টল হচ্ছে তোমাদের যেটা তোমার সংকুচিত হয়ে যাবে। অলিন্দের সংকোচনটাকে বলা হচ্ছে কি সিস্টল। যখন কিনা তোমার রক্ত প্রবেশ করবে এবং মুখটা বন্ধ হয়ে গিয়ে সংকুচিত হবে সেটাকে বলা হচ্ছে সিস্টল। তাহলে ডায়াস্টল হচ্ছে প্রসারণ আর সিস্টল হচ্ছে সংকোচন। প্রথমেই হবে কি অলিন্দের ডায়াস্টল বা প্রসারণ। এই যে প্রথম যে ছবিটা আছে এটা অলিন্দের ডায়াস্টল বা প্রসারণ। এই সময় দেখো অলিন্দ দুটি প্রসারিত হবে। এই যে উপরের যে ঘর দুইটা, এই যে গহ্বর দুইটা, এই দুইটা হচ্ছে কি অলিন্দ। একটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ। এই অলিন্দ দুটো কি হয়ে যাবে, প্রসারিত থাকে। ফলে সারা শরীরে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে। দেখো ঊর্ধ্ব এবং ঊর্ধ্ব মানে উপরের দিকে, আমাদের মাথা হাত এগুলা থেকে যে রক্তটা প্রবেশ করবে কার্বন ডাই অক্সাইড যুক্ত, সেটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। আর নিম্ন মহাশিরা হচ্ছে আমাদের পা থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা প্রবেশ করে সেটা হচ্ছে নিম্ন মহাশিরা। এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত আমাদের এই ডান অলিন্দে প্রবেশ করে। এবং এখানে কি হচ্ছে দেখো, আর তারপরে দেখো ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। এটা তো গেল আমাদের ডান অলিন্দের বেলায়। এখন বাম অলিন্দের সময় কি হয়, ফুসফুস থেকে ফুসফুসীয় যে পালমোনারি শিরাগুলা মহাশিরাগুলো রয়েছে সেই শিরার মাধ্যমে ফুসফুস থেকে এই আমাদের বাম অলিন্দের মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের অলিন্দের ডায়াস্টল বা প্রসারণ। যেটা যখন কিনা আমাদের গহ্বরটা প্রসারিত হবে তখনই আমাদের ডান পাশে আসবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আর বাম অলিন্দ
যুক্ত রক্ত, এবং অক্সিজেন যুক্ত রক্তগুলো কোথা থেকে আসবে? ফুসফুস থেকে। আর আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো আসবে দেহের নিম্ন এবং ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে। তারপরে অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টলের পরে অলিন্দের সিস্টল বা সংকোচন। প্রসারিত ছিল প্রথমে, তারপরে কি হবে? রক্ত প্রবেশ করার পরে সেটা সংকুচিত হয়ে যাবে। সংকোচনের ফলে দেখো অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে এই দুটি সংকুচিত হয়, মানে এই যে গহ্বর দুইটা যখন রক্তে পূর্ণ হয়ে যাবে তখন এই দুইটা সংকুচিত হয়ে যাবে। ফলে ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করবে। যখন কিনা রক্তে এই গহ্বর দুইটা পূর্ণ হয়ে যাবে তখন এরা সংকুচিত হয়ে যাবে। সংকুচিত এখানে রক্ত পূর্ণ হয়ে গেলে সংকুচিত যখন হয়ে যায় তখন রক্তটা আমাদের এই যে নিচেরটা হচ্ছে গিয়ে নিলয়, নিচের গহ্বরগুলো হচ্ছে নিলয়, এটা হচ্ছে ডান নিলয়, এটা বাম নিলয়। এই যে এখানে সেকেন্ড স্টেপে দেখো অলিন্দের সিস্টল, এখানে এসে রক্তটা দেখো এখানে শুধু এই জায়গাটুকু লাল ছিল যেখানে আমার এই গহ্বরটা অলিন্দে রক্ত ছিল। পরবর্তীতে যখন সংকুচিত হলো এই কপাটিকাটা খুলে গেল তখন কি হচ্ছে? রক্তটা আমার নিলয়ে প্রবেশ করলো। নিচের যে গহ্বরটা সেটা হচ্ছে নিলয়। এখানে আমার বাম নিলয়ের মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করবে এবং ডান নিলয়ের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে থাকে। এটা হচ্ছে অলিন্দের সিস্টল। সিস্টলের পরে আসতেছে আবার নিলয়ের সিস্টল। এখানে কিন্তু আবারও সংকোচন, নিলয়ের সংকোচন হবে। এখানে দেখো নিলয়ের সিস্টল বা সংকোচন। প্রথমে অলিন্দের ডায়াস্টল মানে প্রসারণ, প্রথমটা প্রসারণ, সেকেন্ড স্টেপে হচ্ছে অলিন্দের সিস্টল মানে সংকোচন, তৃতীয় স্টেপে হচ্ছে নিলয়ের সিস্টল বা সংকোচন। সংকোচন দুইটা মাঝখানে। দেখো নিলয়ের দুটি রক্তপূর্ণ অবস্থা সংকুচিত হয়। নিলয় দুটা যখন নাকি রক্তে পূর্ণ হয়ে যায় তখন এরা আবার কি হয়ে যায়? সংকুচিত। দেখো এখানে কিন্তু প্রসারিত অবস্থায় আছে, এখানে সংকুচিত। একটু ঘরগুলা কি গহ্বরগুলা চাপা বা ছোট দেখা যাচ্ছে, সংকুচিত হয়। এই সময় ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। ট্রাইকাসপিড বলেছিলাম এটা হচ্ছে বাম পাশ, ডান পাশেরটা হচ্ছে ট্রাইকাসপিড এবং বাম পাশের কপাটিকাটা হচ্ছে বাইকাসপিড, আর ডান পাশেরটা ট্রাইকাসপিড কপাটিকা। এই কপাটিকা দুটা বন্ধ থাকে। দেখো এখানে চিত্রে দেখা যাচ্ছে এই যে কপাটিকা, এই একটা কপাটিকা, এই একটা কপাটিকা, এই কপাটিকা দুটা বন্ধ এবং সেমিলুনার কপাটিকা খোলা থাকে। সেমিলুনার কপাটিকা কোনটা বলেছিলাম? এই যে যেই তোমার শিরা মহাশিরা দিয়ে মহাধমনী দিয়ে রক্ত বের হয়ে যাবে সেই কপাটিকাগুলো খুলে যায়। এই কপাটিকাটাকে বলা হচ্ছে সেমিলুনার কপাটিকা। নিলয়ের আচ্ছা কপাটিকা খোলা থাকে। নিলয়ের সিস্টলের সময় কপাটিকাগুলো বন্ধের সময় হৃদস্পন্দনের প্রথম যে শব্দ হয় তাকে লাভ বলে। আমরা এখানে এই যে অলিন্দের যে ছিল তোমাদের সিস্টল হয়েছিল, সেখানে দেখো কি হয়েছে? নিলয়ের সিস্টলের সময় নিলয়টা যখন সংকুচিত হবে সেই সময় হৃদস্পন্দনের প্রথম যে একটা শব্দ শোনা যায় সেটাকে লাভ বলা হয়। এই ধরনের কোশ্চেন তোমাদের আসে যে লাভ কাকে বলে, তারপরে ডাব কাকে বলে, লাভ কি বা ডাব কি। লাভ বলা হচ্ছে নিলয়ের সংকোচনের ফলে যে শব্দটা হয় সেটাকে বলা হচ্ছে লাভ। এই সময় ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। এই সময় কি হবে? যেহেতু এখানে সেমিলুনার কপাটিকাগুলো খোলা থাকে, খোলা থাকার কারণে রক্ত তোমার কি হয়ে যাবে? কিসের মাধ্যমে? এই যে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করবে। এই ছবিটার মধ্যে দেখো এই যে এখানে বলেছি কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা এই যে আমাদের দেহের নিম্ন মহাশিরার মাধ্যমে এবং ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে এখানে অলিন্দে প্রবেশ করেছে, তারপরে নিলয়ে এসেছে। নিলয় থেকে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করছে। এই যে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করেছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা। এটা হচ্ছে ডান নিলয় অলিন্দ এবং নিলয়ের বেলায়। আর বাম অলিন্দ এবং নিলয়ের বেলায় দেখো কি হচ্ছে? এই যে ফুসফুস থেকে আমাদের ফুসফুসীয় যে শিরা আছে শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত প্রথমে বাম অলিন্দ থেকে বাম নিলয় থেকে তারপরে এই যে এখানে মহাধমনীর মাধ্যমে দেহের ঊর্ধ্বভাগে মানে মাথা এবং হাতে চলে গেল, এবং এই যে ধমনী এর মাধ্যমে আবার আমাদের দেহের নিচের অংশে মানে পায়ের দিকে চলে এসেছে।
তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা যখন আমাদের ফুসফুসে প্রবেশ করে সেখানে বিশুদ্ধ হয়ে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে এবং হৃৎপিণ্ড থেকে সেই রক্তগুলা আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ছে। আর যখন নাকি তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করবে, এই যে তখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা এই যে এখানে প্রবেশ করছে, এই যে দেহের নিম্নভাগ এবং ঊর্ধ্বভাগ থেকে এই যে এখানে প্রবেশ করবে এবং এখান থেকে তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা দুইটা ফুসফুসে চলে যাবে। এই যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে কি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মাধ্যমে। ওই কথাটাই ওখানে যেটা বললাম সেই কথাগুলোই এখানে লেখা আছে যে এই সময় ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, অপরদিকে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। এই যে মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ছে, এই যে মহাধমনী লেখা, এই মহাধমনীর মাধ্যমে এই যে এখানে মহাধমনী, এই ধমনীর মাধ্যমে আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ে এবং পুনরায় মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। যখন নাকি অক্সিজেন যুক্ত রক্তগুলা আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ে, তখন ফুসফুসের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা এবং আমাদের দেহের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা থাকে সেগুলা আবার আমাদের ডান অলিন্দ এবং নিলয়ের মধ্যে প্রবেশ করে, সেই কথাটাই এখানে। এরপরে আসো 4 নম্বরে নিলয়ের ডায়াস্ট্রল বা প্রসারণ। নিলয়টা এখানে কি হয়ে যাবে? প্রসারিত হয়ে যাবে। যখন আমাদের রক্তগুলা সমস্ত দেহে চলে যাবে, সেমিলুনার কপাটিকার মাধ্যমে খুলে গিয়ে মহাশিরা মাধ্যমে মহাধমনীর মাধ্যমে ফুসফুসে এবং সমস্ত দেহে চলে যাবে রক্তগুলো, তখন কি হচ্ছে? নিলয়ের আবার ডায়াস্ট্রল বা প্রসারণ ঘটে। সে সময় হয় নিলয়ের সিস্টলের পরপরই নিলয়ের ডায়াস্ট্রল শুরু হয়। এই যে নিলয়ের এখানে সিস্টল হয়েছিল, এই সিস্টলটা হওয়ার সাথে সাথেই নিলয়ের ডায়াস্ট্রলটা শুরু হয়ে যাবে এবং এই সময় আবার অলিন্দ থেকে রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নিলয় পূর্ণ হতে থাকে। এই যে এই নিলয়ের ডায়াস্ট্রল প্রক্রিয়াটা যখন শুরু হবে, তখন আবার কি হচ্ছে তোমার? এই যে এখানে ডান অলিন্দ বাম অলিন্দ এদের মধ্যে আবার তোমার কি হবে? ফুসফুস সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আর ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত অলিন্দর মাধ্যমে নিলয়ে প্রবেশ করতে থাকবে। মানে সেই আগের অলিন্দের ডায়াস্ট্রলের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা শুরু করে। এই সময় সেমিলুনার ভালভ বন্ধের সময় যে দ্বিতীয় শব্দটা সৃষ্টি হয় তাকে ডাব বলা হয়। এই যে যখন কিনা তোমার নিলয়ের ডায়াস্ট্রল শুরু হয়, এই সময় এই যে সেমিলুনার কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার সময় যে একটা শব্দ হয়, সেই শব্দটাকে বলা হচ্ছে ডাব বলা হচ্ছে। তার মানে আমরা এখানে দেখতে পেলাম কি লাভ বলা হচ্ছে সেমিলুনার কপাটিকা খোলার ফলে এখানে সিস্টলের সময় কপাটিকা যখন বন্ধ হয়ে যায়, এই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা যখন বন্ধ হয়ে যায়, তখন যে শব্দটা হয় সেটাকে বলা হচ্ছে কি লাভ। এবং ডাব বলা হচ্ছে কখন? যখন তোমার আবার নিলয়ের ডায়াস্ট্রল শুরু হয়, তখন যখন সেমিলুনার কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার সময় যে শব্দটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ডাব। এই কার্ডিয়াক চক্রের মাধ্যমে, এই 4টা চক্রের মাধ্যমে আমাদের দেহে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবেশ করবে এবং বের হবে। আর এই যে ছবিটা মানবদেহের রক্ত সংবহন, এই রক্ত সংবহনে এখানে আমরা দেখলাম তাহলে কি ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করবে আর সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত প্রবেশ করবে। প্রবেশ করে তারা আবার ফুসফুসে চলে যাবে আর এখানে যেহেতু অক্সিজেন যুক্ত রক্তগুলো প্রবেশ করেছিল সেগুলো বের হয়ে সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। এই যে চলাচলটা রক্তের হৃৎপিণ্ডের মাধ্যমে, এই চলাচলটাকে বলা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র বা রক্ত সঞ্চালন বলা হয়। তোমাদের পরীক্ষায় অনেক সময় এই কার্ডিয়াক চক্রের যে কোনো একটা ছবি দিয়ে, উদ্দীপকের মধ্যে ছবি দিয়ে কোশ্চেন করা হয়ে থাকে, সেই কারণে এই ছবিগুলা শিখবে। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছবিটা শিখবে। শিরা ধমনীর মধ্যে পার্থক্য আসে, সেই পার্থক্যতে ইচ্ছে করলে তোমরা ছবি দিয়ে দিতে পারো। বায়োলজি বা বিজ্ঞান মানে ছবি দিতে হয়, ছবিটা দেওয়াটা না চাইলেও ছবি দেওয়াটা উচিত আমাদের। তাহলে তোমরা বাসায় এটা পড়বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।